তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার, স্বাগত জানালেন বিশেষজ্ঞরা। নেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি। বগুড়ায় যমুনার তীব্র ভাঙন, বিলীন শতবর্ষী স্কুল। প্রতিদিন ভাঙছে বসত ভিটা, বিপাকে হাজারো পরিবার। এবং অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অফ 16 স্পেন। জোড়া গোলে ম্যাচের নায়ক ওয়ার্ড জাবাল। স্বাগত সকালের বুলেটিনে, আমি সাউদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শেখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। তৃতীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে আগামী শিক্ষাবর্ষে একটি অধ্যায় যুক্ত হবে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে। আর 2028 সাল থেকে শুরু হবে তৃতীয় ভাষা শেখার প্রক্রিয়া। প্রশ্ন হলো, জাপানিজ, ম্যান্ডারিন কিংবা কোরিয়ান এমন ভাষা শেখানোর জন্য কতটা প্রস্তুত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো? 2028 শিক্ষাবর্ষের আগে প্রস্তুতি নেওয়াই বা কতটা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এই যুগ সহায়ক হবে। সাদা পৃষ্ঠা, কালো হরফ, তার মধ্যেই স্বপ্নের বিচরণ। মাতৃভাষা বাংলায় বেড়ে ওঠা, এগিয়ে যাওয়া ইংরেজির হাত ধরে। একটি শিশুর শিক্ষা জীবন শুরু হয় এই দুই ভাষা শেখার মধ্য দিয়ে। ব্যতিক্রম মাদ্রাসার শিক্ষার্থীরা। কোরআন হাদিস পড়া ও বোঝার জন্য তাদেরকে আরবিও শিখতে হয়। নতুন ভাষা শেখা মানে জ্ঞানের একটি নতুন জানালা খুলে যাওয়া, যে জানালা দিয়ে বিশ্ব দেখা যায়। তাই এবার নতুন পাঠ্যসূচিতে তৃতীয় আরেকটি ভাষা শেখার কথা বলছে সরকার। জাপানিজ, ম্যান্ডারিন, কোরিয়ান সহ কয়েকটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা শিখতে পারবেন শিক্ষার্থীরা, যেটি যুক্ত হবে 2028 সালের পাঠ্যসূচি থেকে। লক্ষ্য বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা। বড়রা স্কলারশিপের জন্য ভবিষ্যতে শিখে, সেটা আমরা ছোট থেকেই শিখছি। চাইনিজ বা ফ্রেঞ্চ বা এরকম একটা শিখতে পারি, তাহলে আমাদের কেরিয়ারে অনেক নতুন অপরচুনিটি আমরা ওপেন করতে পারি। আমি নতুন একটি ভাষা শেখার জন্য ইন্টারেস্টেড, কারণ এটি আমাদের কেরিয়ারে হেল্প করবে অনেক। বিশ্বের অনেক দেশে দ্বিতীয় বা তৃতীয় ভাষা শিক্ষা প্রচলিত। প্রতিবেশী ভারতেই চালু রয়েছে হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি আরও একটি ভাষা শেখার প্রচলন। এছাড়া ইউরোপের স্পেন, লুক্সেমবার্গ সহ আফ্রিকার কয়েকটি দেশেও শেখানো হয় দ্বিতীয় বা তৃতীয় ভাষা। তবে এজন্য শুধু পাঠ্য বই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ শিক্ষক, নিয়মিত চর্চা, ভাষা ল্যাব। প্রশ্ন হলো, যে দেশের শিক্ষা ব্যবস্থা এখনো অনেক মৌলিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারেনি, সেখানে নতুন এই উদ্যোগের জন্য কতটা প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো? আমাদের শিক্ষার্থীরা এখনো এ বিষয়ে তেমন ধারণা পায়নি বা ধারণা নেই। সেই কারণে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকেই এই ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। সেই সাথে শিক্ষকদেরকে অবশ্যই আগে এই বিষয়ে ট্রেনিং দেওয়া বা তাদেরকে জানানো এবং বোঝানো, এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। বাইরের টিচারও আনতে পারি, যে যারা স্ব ল্যাঙ্গুয়েজে স্কিল, তাদের দিয়েও আমরা ক্লাস নিতে পারি। শুরু হয়েছে যখন, আশা করি ইনশাআল্লাহ এটা একটা দিকে গতি হবেই। যেখানে ঠিকঠাক ইংরেজি শিখতেই এখনো হিমশিম খাচ্ছেন দেশের শিক্ষার্থীরা, সেখানে আরেকটি নতুন ভাষা শেখা বাধ্যতামূলক করা কতটা যৌক্তিক? 3টা ভাষার কমপক্ষে বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ একটা পলিসিগত পরিবর্তন, এটা এবং প্রয়োজন এটা। কিন্তু যেটা প্রয়োজন নয় সেটা হলো একদম এই সকল ভাষা শেখানোর জন্য কেজি থেকে শুরু করার কোনো দরকার নাই। এগুলো থাকবে 2 বছর মেয়াদী ডিপ্লোমা, যে কেউ করে নেবে। নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে আছে, এটা এখনো কোনো প্রজ্ঞাপিত কিছু না। সো আসুক, আমরা নিশ্চিতভাবে তখন টিচারদেরকে ট্রেনিং দিতে হবে, যে টিচার তখন ট্রেনিং দিতে হবে, প্রয়োজন অন্যদেরকে আমরা এনগেজ করব। সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভাষা শেখানোর জন্য শুরুতে দরকার শিক্ষকদের প্রস্তুতি, অবকাঠামো এবং পাঠ্য বইয়ের বিষয়বস্তু ঠিক করা। সেই সাথে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তা বাস্তবায়নও বড় চ্যালেঞ্জ। একবিংশ শতাব্দীর বিশ্বে বহুভাষিক দক্ষতা একটি বড় সম্পদ। সেই সম্পদ অর্জনের পথে নতুন করে যেন কোনো সংকট তৈরি না হয়। পরিকল্পনা, প্রস্তুতি এবং বাস্তবায়ন, এই তিনের সমন্বয়ই হোক নতুন ভাষা শেখার যাত্রা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি A1 নিশ্চিত করে সঠিক পুরুত্ব আর সর্বোচ্চ চাপ প্রতিরোধী পাইপ অ্যান্ড ফিটিংস। A1, ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস।
শত বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ছড়িয়ে আসা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেই বিদ্যালয় এখন আর নেই। যমুনার ভয়েল ভাঙনে ষষ্ঠবারের মতো নদীতে বিলীন হয়েছে ভবন, কিন্তু থেমে নেই পাঠদান। বগুড়ার সারিয়াকান্দা উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর শিক্ষকদের উদ্যোগে অস্থায়ী টিনের ছাউনির নিচে চলছে ক্লাস। শুধু স্কুল নয়, প্রতিদিন এখানে ভাঙছে ঘরবাড়ি, সরিয়ে নেওয়া হচ্ছে মসজিদ, গোয়ালঘর সহ বসত ভিটাও। না, এটি কোনো বিদ্যালয়ের ভবন নয়, তবে এটাই এখন শ্রেণী কার্যক্রমের আপাতত আশ্রয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্না আলম যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে কোনো রকমে আশ্রয় নিয়ে পরম মমতায় দিচ্ছেন পাঠ। অথচ কিছুদিন আগেও সবই ছিল ঠিকঠাক। সেই পাকা ভবন, শ্রেণীকক্ষ সবই এখন বিলীন যমুনার গর্ভে। আমাদের বাড়ি ঘর তো মনে করেন 2 বছর 4 বছর বাদে বাদে এরকম ভাঙাচোরা হয়। আসারতে আপনার কাজ মাস মধ্যে নদী ভাঙতে থাকে। স্কুলে পৌঁছানো যেন প্রতিদিনের আরেক পরীক্ষা। সুজাতপুর চরসহ বিভিন্ন চরাঞ্চল থেকে ছোট ছোট শিক্ষার্থীরা দীর্ঘ পথ হেঁটে আসে নদীর ঘাটে। তারপর খেয়া নৌকায় যমুনা পার হয়ে আবার হাঁটতে হয় বিদ্যালয় পর্যন্ত। আবহাওয়া খারাপ হলে সেই যাত্রাও থেমে যায়। তবুও ক্লাস মিস করতে চায় না এই শিশুরা। স্কুল ভেঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। বৃষ্টির জন্য গা ভিজে যায়, আবার হলে ব্যাগ ভিজে যায়, খাতা বই ভিজে যায়। যমুনার থাবায় বিদ্যালয় হারিয়ে গেলেও এখানকার শিক্ষকরা হার মানেননি। নিজেদের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর তৈরি করেছেন অস্থায়ী টিনের ছাউনি। সেখানেই চলছে পাঠদান। তবে বৃষ্টি নামলেই পানিতে ভিজে যায় বই, খাতা, ভিজে যায় শিশুরাও। প্রায় 6 বার বিদ্যালয়টি নদী ভাঙ্গনে পতিত হয়। বাঁধের পাশে ছাপরা ঘরের নিচে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অতি দ্রুত আমাদের এই বিদ্যালয়টা একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হবে। স্থানীয়রা বলছেন, গেল জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভাঙনে দিনরাত আতঙ্কে বসবাস করছেন নদী পাড়ের মানুষ। অনেকেই ভাঙনের আগেই আশঙ্কা থেকে খুলে নিচ্ছেন নিজেদের ঘরবাড়ি, সরিয়ে নিচ্ছেন মসজিদ থেকে গোয়ালঘর, বাঁচানোর চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। 200 থেকে 250 পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মাছ দিয়ে হলে আমরা ভাঙচুর করেছি। নিজের জায়গা নাই তো, মানুষের জায়গায় আসলে অনেক সরকার যদি কোনো একটা বুদ্ধি করে দিত। জেলা প্রশাসন বলছে, বিদ্যালয়টির বিকল্প ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিছু জায়গায় যেখানে ভাঙন প্রতিরোধ করার জন্য টেম্পোরারি কাজ করতে হবে সেটা চলতেছে, আর দীর্ঘমেয়াদীর জন্য আবার প্রপোজাল আছে। যমুনা তীরের প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে গেল 15 দিন ধরে চলছে নদী ভাঙন। কামালপুর, হাটশেরপুর, শিমুলতাইর, হাসনাপাড়া, ইছামারা, দড়িপাড়া ও কর্ণিবাড়ি সহ একের পর এক গ্রাম রীতিমতো হুমকিতে। বিলীন হতে চলেছে চক্রতীনাথের মতো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া। অন্য কোনো দেশের হস্তক্ষেপের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকবে চায়না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, ঢাকা ও বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা এবং নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দিতে চায়নার সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে বাংলাদেশে চায়নার বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর এবং এই সফরের বিস্তারিত নিয়ে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় চায়না দূতাবাসে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে 22 থেকে 26 জুন প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ চায়না দ্বিপাক্ষিক সম্পর্কের মাইল ফলক হিসেবে মন্তব্য করেন চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। It is a milestone in the history of China-Bangladesh relations. চায়না বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনভাবে পথ চলাকে চায়না সমর্থন করে। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে বৈজ্ঞানিক উপায়ে চায়না সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। But what I refer to the cooperation is G2G. It's between two governments.
অতীতে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে চাইনিজ কোম্পানির সাথে সমঝোতা হলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে, যার মধ্যে দিয়ে চায়না সরকার সরাসরি তাদের দক্ষ জনবল দিয়ে সহযোগিতা করবে। তিস্তা মহাপরিকল্পনা নদীর পাড়ের মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। চায়না তাদের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনায় সময় উপযোগী ও বৈজ্ঞানিকভাবে যেভাবে সহযোগিতা করতে পারে করবে। That is information I want to share with you. ভারতের প্রতি ইঙ্গিত করে চায়নার রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প। এই বিষয়ে অন্যরা কি বলল তা চায়না ভাবে না। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপে চায়না বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত। Sister project is Bangladesh project. তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প। এর সাথে নদীপাড়ের হাজারো মানুষের জীবন জড়িত। এই প্রকল্প শুরু করার আগে সম্ভাব্যতা যাচাইয়ে চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে। এ নিয়ে অন্য কারোর চিন্তার বিষয় চায়না ভাবে না। China support Bangladesh. মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরে দুই দেশের নেতার প্রাথমিক সমর্থন আছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, এটি নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। We have this economic corridor. চায়নার অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। Also come out with your suggestions. এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে চায়না বাংলাদেশের পাশে আছে বলেও জানান রাষ্ট্রদূত। We believe প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়াও ওয়েন। and China is willing to provide assistance. সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশের ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় 20 বছর পর এই নতুন ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, 2006 সালে সবশেষ ভিসা নীতি হয়েছিল। চূড়ান্ত খসড়ার উপর 1 মাসের মধ্যে মতামত দেবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাচিবিক কার্যক্রম পরিচালনা করবে। এরপরেই চূড়ান্ত ভিসা নীতির অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আসার ক্ষেত্রে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। জানান, নতুন ভিসা নীতিতে 34 ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে। আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ কিট এবং স্যালাইন মজুত রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে সব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গি মোকাবেলায় সবার প্রচেষ্টা প্রয়োজন। জানান, আগামী 10 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন। এতে ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে। 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়াজেন্ট আসতেই থাকবে। একটা রিয়াজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আমরা এইভাবে প্রস্তুত নিচ্ছি। শুধু রিয়াজেন্ট না, আপনাদেরকে গর্বের সাথে বলি, আমাদের কাছে জনস্বার্থে ব্যবহৃত সকল ভ্যাকসিন, সকল রিয়াজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলি। সকল প্রিপারেশন আমরা নিয়েছি ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার এই রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে দীর্ঘদিন স্থগিত থাকা প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পথ উন্মুক্ত হলো। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে পারবে। আপিল বিভাগের রায়ের পর এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, 4 সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রের পক্ষে রায় দিয়েছে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ইতিবাচক প্রভাব ফেলবে এই রায়। হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। সারা দেশে প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না।
অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি মানে শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। সকালের বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন 100টির বেশি দেশের শীর্ষ নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব। এই আয়োজনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের 6 শতাধিক সংবাদকর্মীও। ইরানে চলছে খামেনির জানাজা শেষ সময়ের প্রস্তুতি। শনিবার থেকে টানা 6 দিন চলবে শেষকৃত্যের এই রাষ্ট্রীয় আয়োজন। শহরটির মুসাল্লা মসজিদে পড়ানো হবে জানাজার নামাজ। এদিকে শেষবারের মতো প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। খামেনির কফিন রাখার জন্য মসাল্লা মসজিদের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মসজিদ ও তার আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত কর্মীরা। শনিবার থেকে শুরু হচ্ছে খামেনির 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন। এই সময়ে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে, আর এর তদারকি করবে খোদ ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত 10 কিলোমিটার জুড়ে হবে গণমিছিল। এতে 2 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা প্রশাসনের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার এই বিদায় আয়োজনে অংশ নিতে প্রায় 100 দেশ থেকে প্রতিনিধিরা আসছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এর মধ্যে কাজাখস্তান ও পাকিস্তান সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধানরাও থাকবেন। এছাড়া পুরো আয়োজনে দেশি বিদেশি শত শত সংবাদকর্মীরাও উপস্থিত থাকবেন। এই পুরো আয়োজন চলাকালীন ইরানে যে কোনো হামলা করা থেকে আমেরিকা ও ইসরায়েলকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানিয়ান মিলিটারি কমান্ডার আলী আবদুল্লাহি। কোনো হামলা হলে তেহরান তার কঠোর জবাব দেবে বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তার ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ভারতে মোস্তফা খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহির বরাত দিয়ে এমন দাবি করেছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকার মোস্তফা খামেনির নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তেহরানের উদ্দেশ্যে যাত্রা করার আগে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে হাকিম এলাহি আরও বলেন, সর্বোচ্চ নেতা নিজের বাবার শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে চাইলেও নিরাপত্তার বিষয়টি এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইসরায়েল তাকে হত্যার হুমকি দেয়ায় এখন কোনো ঝুঁকি নিতে চান না। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।